আর জামাতের আছে 10%, কথার কথা এই 30% জামাতের দিকে, তাহলে সে গেইন করবে। আবার বিএনপির আছে 30%, এই 30-এর মধ্যে থেকে মাত্র 10 যদি ওখানে চলে যায় তাহলে বিএনপি জিতে যাবে, কোনো সন্দেহ নাই। সিদ্ধান্তহীন ভোটার কোন দিকে যাবে সেটার উপরই অনেকটা নির্ভর করছে। সেটা ডিপেন্ড করে আজকে তারেক জিয়া সাহেব কিন্তু একটা ফ্যাক্টর। কোন ফ্যাক্টর? এই মুহূর্তে তার আসা দরকার, কারণ আপনি এই এখনকার যে সিচুয়েশন, দূরে বসে টোটাল চিত্রটা ওনার পাওয়া যেমন কঠিন, কন্ট্রোল করাটাও কঠিন। আমি মনে করি ওনার নৈতিক দায়িত্ব এই মুহূর্তে চলে আসা, এবং উনি আসলে কিন্তু ইউনাইটেড হওয়ার সময়, কারণ এখনও কিন্তু খালেদা জিয়া, বেগম খালেদা জিয়াকে আমরা ব্যবহার করছে সিম্বল অফ ইউনিটি হিসাবে, দো শি ইজ ভেরি সিক পার্সোনালি। তার সেই কারণে বলছি তাদের গেইন করার জন্য খুব দ্রুত। অশেষ ধন্যবাদ আপনাকে। একদম 10 সেকেন্ডসে সৈয়দা পাপি, আপনি যদি কিছু অ্যাড করতে চান, যেমনটি অ্যাক্টিং চেয়ারপারসন ফিরে কবে আসবেন সেই কথাটি বলছেন, আসা উচিত এটা বলছেন, আমরা শুনতে পাচ্ছি যে নভেম্বরে তিনি আসবেন। আপনাদের কাছে কোনো ইনফরমেশন আছে কিনা? তথ্য না, ওনার বক্তব্য হচ্ছে তথ্য। আর বিএনপি তো অবশ্যই অনেক পরিবর্তন হয়েছে, একই ব্যক্তি সরকার প্রধান, তারপর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যের যে পরিবর্তন, তারপরে পরপর 2টা মেয়াদের বেশি 3 মেয়াদে থাকবে না, এগুলো তো বেসিক বিএনপির এগেইনস্টে কমপ্লেন ছিল। তো বিএনপি তো ঐক্যমত কমিশনে সেগুলো একবার ক্লিয়ারলি সবার সাথে একমত পোষণ করেই কিন্তু এগুলো পরিবর্তন করছে। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। মাসুদ কামাল, কি বলে প্রশাসন সাজানোর বিষয় ভাগ করা, যে কথাটা যে মাহফুজ বলছে, এটা যে প্রশাসন বিএনপি আর জামাত, প্রশাসনটা আপনি একটু সরিয়ে রাখেন। আর এখন আসলে কল রেকর্ড, এটা কালকে এক চ্যানেলে বলছি যে এই কল রেকর্ড নিয়ে আমাদের যথেষ্ট আপত্তি ছিল, যে আমি রাস্তা দিয়ে হাইটে যাব, আমার মোবাইল চেক করা, যে সমস্ত অভিযোগগুলো ছিল বিগত সরকারের সময়, তারপরে বিগত সরকারের সময় এখন অনেক কল রেকর্ড ফাঁস হইতেছে, মানে ওই সরকারের সময়টার। একটা স্বাধীন দেশ না শুধু, আপনি যদি ব্যক্তির প্রাইভেসি নিয়েও আসেন, তাহলে আপনার এই যে কল রেকর্ড তার কাছে আছে এবং প্রয়োজনে ফাঁস করে দিবে, এই কথাগুলা গ্রহণযোগ্য না, মানে কোনোভাবে এগুলো অ্যালাউ করা যায় না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি তার কাছে থেকেই থাকে তাহলে তো তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত, হোয়াট ইজ ইউর সোর্স, এক, যে তোমার কাছে আছে কিনা। আবার বলতে গেলে যদি তাকে চার্জ করা হয়, তখন যদি বলে যে না আমি কথার কথা বলছি, আমার কাছে নাই, তাহলে একটা সত্য বের হবে। তাহলে তো ফার্স্ট কথাই বা বলবে কেন? আমার কাছে মনে হয় বিষয়টাকে আমি ভালো নজরে দেখছি না। জামাতের রাজনীতি তো হচ্ছে সততার রাজনীতি, নীতি নৈতিকতার রাজনীতি। সেই জায়গায় যদি কল রেকর্ড থাকে, যে কল রেকর্ডটা ফাঁস করলে একজন ব্যক্তির ক্ষতি হবে, অর্থাৎ সেটা দেশের জন্য খুব ভালো হয়, তাহলে সেই কল রেকর্ডটা এখনই কেন ফাঁস করছেন না জামাতে? এখন আপনি যেটা বললেন, আবার একটা প্রশ্নের ভিতরে, জামাত খুব সততার রাজনীতি করে, আপনি বলছেন জামাত সেটাই বলে যে তারা সততার অন্যান্য রাজনৈতিক দলগুলো অসততার রাজনীতি করে, সেটা আমরা ভিন্ন প্রসঙ্গ, সেই জায়গায় যাই। যেহেতু এখানে আমরা এই প্রশ্ন করছেন তাই আমি আপনাকে বললাম, তার যদি সততার বিষয় আছে তাহলে কি অন্যটা অসৎ? জামাত খুব বেশি করে বলে যে আমরা সততার রাজনীতি করি, সেটা সে ক্লেম করুক, সেটা তো জনগণ জাজ করবে। আমি ব্যক্তিগতভাবে যেটা আপনি বলেন, আমি এর আগে বোধহয় আপনার চ্যানেলে একবার বলে গেছি যে জামাতের রাজনীতি আমি দেখিও না, মানে আমি তো কোনো দলের রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিন্তু ব্যক্তি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার জামাতের রাজনীতি পছন্দ নয়, কিন্তু তার রাজনীতি করার অধিকার আছে, এক। দুই, আমি বিগত যত বছর ধরে দেখতেছি যে জামাত তার যে পত্রিকান্তরে যা প্রকাশ এবং লোকমুখে যা শুনি, তাতে তাদেরকে গ্রহণ করার মতো কোনো কিছু আমি দেখি না, পাই না। কিন্তু আমার বিগত দিনের যে রাজনীতি 53 বছরের আমি দেখলাম, সেই 53 বছরের রাজনীতিতে এটাও দেখেছি যে এরশাদ সাহেবের বিরুদ্ধে যখন আন্দোলন করা হয় বাংলাদেশে, 3 দলীয় জোটের যে রূপরেখা, সেটার ভিতরে কিন্তু বড় দুটো দলের সাথে জামাতকে নিয়ে নেওয়া হয়েছিল। তাহলে আপনি আন্দোলনের সময় এই স্বাধীনতা বিরোধী শক্তি আপনার সাথে রাখলেন কেন? এটা গেল একটা। আচ্ছা, আমরা ভিন্ন প্রসঙ্গে চলে যাচ্ছি। আমরা একটু এই যে কল রেকর্ডটা নিয়ে একটু কথা বলি, তারপর আমরা ওখানে আসি। তাহলে এই প্রসঙ্গটা আমি আবারো আপনার কাছে, কল রেকর্ড নিয়ে অবশ্যই আমি বলেছি যে এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। আপনি এই আপনি মানুষের প্রাইভেট প্রাইভেসি এটা আপনি নষ্ট করতে পারেন না, এক। দুই, যদি এটা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক হয়, যে এটা ওপেন করলে রাষ্ট্রের জন্য মঙ্গলজনক হবে, দেশের জনগণের জন্য মঙ্গলজনক হবে, ইউ মাস্ট ওপেন ইট। আর যদি এরকম কিছু আপনার কাছে না থেকে থাকে, তাহলে আপনি এটা টু সাম এক্সটেন্ট ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন কিনা। আসবো আবারও আপনার কাছে। মাসুদ কামালের মন্তব্য শুনে নিই, যে আড়িপাতাকে আপনি আড়িপাতা হচ্ছে এখনো আমরা বুঝতে পারছি, আপনি কিভাবে দেখছেন? কেবল আড়িপাতা না, বিষয়টা হলো কি, এই ধরনের অভিযোগ যখন উঠে, এই অভিযোগগুলো আমরা প্রথম শুনলাম হলো একজন সাবেক সচিব ছিল ABM সাত্তার, উনি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ যে ছিল অ্যাসোসিয়েশন তাদের, সেখানে উনি বলেছিলেন যে 8 জন উপদেষ্টার ব্যাপারে তার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে। এবং এটা বলার পর ওখানে যারা উপস্থিত ছিলেন, সাবেক এবং বর্তমান যারা নাকি প্রশাসনের লোকজন, তারা সবাই কিন্তু হাততালিতে বলেছিল ঠিক ঠিক ঠিক। কেন বললো? তাহলে তারাও জানতো
তারাও জানতো ঘটনা সত্য। ভাষার পরে কইছে ঠিক ঠিক, মানে উনি যখন ভাষণ দিচ্ছেন, যখন ভাষণ দিচ্ছেন তখন ডায়াসে উনি ছিলেন আর যারা শ্রোতা ছিলেন এরা সবাই প্রশাসনের লোক, কেউ সাবেক কেউ বর্তমান, সবাই ছিল ওখানে। তারা ঠিক ঠিক বলেছে। এর পত্রিকা নিউজে বললাম। আচ্ছা, উনি বলছেন তার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে। সেই গোয়েন্দা রিপোর্ট কই? উনি কি প্রকাশ করেছেন? উনি কি এটা দুদককে দিয়েছেন? যদি দুদকের এটা কোনো অ্যাকশন না নেয়, একজন সচেতন নাগরিক হিসেবে ওরা উচিত ছিল এটা জনগণকে জানানো। গোয়েন্দা রিপোর্টগুলো কি সরকারের জন্য তৈরি করা নাকি দলগুলোর জন্য? সেটা আমার জানার দরকার নাই। ওনার কাছে রিপোর্ট আছে 8 জনের ব্যাপারে। উনি কি বলেছেন? 8 জন লোকের নাম বলেছেন? বলেন নাই। কেন বলেন নাই? আমি সন্দেহ করি হয় উনি ধমক খেয়েছেন অথবা উনি মাল খেয়েছেন, যে কোনো একটা উনি খেয়েছেন। মাল খেয়ে চুপ হয়ে গেছেন অথবা ধমক খেয়ে ভয় পেয়েছেন, দুটা যে কোনো একটা। ভেরি গুড। নাহিদ সাহেব বললেন যে কিছু কিছু উপদেষ্টা সেফ এক্সিটের জন্য পলিটিক্যাল লিডারদের সঙ্গে লিয়াজও করছেন। কে কে? নাম বলেন। নাম বলেন নাই। কেন বলেন নাই? তাহলে হয় ধমক খেয়েছেন নইলে মাল খেয়েছেন। হিসাবে আমার কাছে ক্লিয়ার। কারণ আপনি কি করলেন? আপনি কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটু সন্দেহ ঢুকিয়ে দিলেন। এটা আপনি ঢুকিয়ে দিতে পারেন না, আপনাকে নাম বলতে হবে। একই কাজ তাহের সাহেব করলেন। এখন এইগুলো যে আমি বললাম মাল অথবা ধমক, এর বাইরেও একটা আছে। ওটা কি জানেন? বার্গেইন করা। আমি তোমার কাছে কিছু একটা চাই, তুমি যদি আমাকে না দাও আমি কিন্তু তোমার একটা গোপন খবর জানি। এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যদি আমরা বার্গেইনের ব্যাপারটা, বার্গেইনের কার কি প্রয়োজন এটা বলতে পারবো না। কারো মাল দরকার, কারো ক্ষমতা দরকার, কারো আগামী নির্বাচনে কিছু সুবিধা দরকার, কার কি দরকার তার ব্যাপার, এটা আমি বলতে পারবো না। কিন্তু এই যে আচরণটা, এই আচরণটা হলো অনৈতিক আচরণ। আপনি যখন বলবেন আমার কাছে 5 জন লোকের আছে, আপনি 5 জন লোকের নাম প্রকাশ করবেন। যদি নাম প্রকাশ না করতে পারেন তাহলে বলবেন না। আপনি যখন বলেন তখন কিন্তু আপনি সবাইকে কিন্তু ব্লেম করলেন। কিছু কিছু সমস্ত উপদেষ্টাদের মধ্যে কিন্তু এটা ছড়াই পড়লো। আবার সামান্তা শারমিন উনি বলছেন সকল, উনি আবার সকল বলছেন, সকল উপদেষ্টা আখের গুছিয়ে নিয়েছে। পড়ে দেখেন, তার মানে উনি আর কোনো কিছু কিছু বলতে চান নাই। আচ্ছা, আসবো আমি আপনার কাছে। সৈয়দা পাপিয়া, আমি আপনার কাছে আসি, আপনি একটু পরে আবার আসি। অবশ্যই। সৈয়দা আসিফা পাপিয়া, আপনার কাছে শুনি যে গণঅভ্যুত্থান থেকে উত্থিত একটি সরকার বা গণঅভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার উপদেষ্টাদের নিয়ে এরকম মন্তব্য আমরা শুনছি এখন, যে তাদের সেফ এক্সিটের কথা আমরা এর আগে শুনেছি, এখন শুনছি যে তাদের বিরুদ্ধে এমন কল রেকর্ড আছে ফাঁস করলে তারা বিপদে পড়তে পারেন, সেরকমটাই বোঝা যাচ্ছে। আসলে কি বার্তা দেয়, মানে যে এই সরকার, গণঅভ্যুত্থানের সরকার, এরকম তাদের সেই উপদেষ্টা নিয়ে আজ এরকম মন্তব্য শুনতে হচ্ছে এবং তাদের কাছ থেকে আমরা একটি ভালো নির্বাচনও আশা করছি। এটা খুব সংক্ষিপ্ত উত্তর যদি আপনি বলেন, তাহলে ওদের কিছু দাবি দাবা আছে গভর্নমেন্টের কাছে, যেটা হয়তো ওরা নিষ্পত্তি খুব শীঘ্রই করতে পারছে না। জাস্ট একটা থ্রেট হিসাবে দিচ্ছে যে আমাদের দাবি দাবা তোমাদের কাছে যেগুলো জানানো হয়েছে ইন্টারনালি, এগুলো তোমরা পূরণ করো, আর পূরণ না করলে তোমাদেরকে আমরা এইভাবে উল্লঙ্ঘ করবো জনসমক্ষে। জাস্ট একটা থ্রেট দিয়ে, অশুভ তৎপরতার মাধ্যম দিয়ে ওদের নিজস্ব কিছু ব্যক্তিগত এজেন্ডা, দলীয় এজেন্ডা বাস্তবায়নের একটা প্রক্রিয়া হিসেবে এই কথাগুলো তাদের বলেছে। আপনি যদি সংক্ষিপ্ত ভাষা আমাকে বলতে বলেন, এটার উত্তর হচ্ছে এটা। ওকে, ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, আপনি জানেন চাকসুতে নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে একটি প্যানেল নির্বাচন বর্জন করেছে এবং রাকসুতে আগামীকাল নির্বাচন শুরু হবে। আপনি কি প্রত্যাশা করছেন? আসলে এখানে কোনো নির্বাচনেই হচ্ছে অন্যান্য সংগঠন, ছাত্র দল সহ, আপনি আমার ব্যক্তিগত মতামত আমি বলছি, এখানে কারোর যাওয়া উচিত হয়নি। প্রথম কথা হচ্ছে 15টা বছর হল ছাড়া, সবাই ক্যাম্পাস ছাড়া, পরীক্ষা দিতে যেতে পারিনি। তারপরের 15 বছর আগের ইতিহাস যদি আপনি ধরেন, তো ইসলামী ছাত্র শিবির পরীক্ষা দিতে দেয়নি। কত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চৈতিকে পা কেটে ফেলছে, আমানকে হাত কেটে ফেলছে, কেটে ওকে হত্যা করছে, ফরাদের হাত কাটছে, তারপর নতুন তপন বিশ্বজিৎকে মেরে ফেলছে, মেরে ফেলে লাশ যাতে শনাক্ত করতে না পারি তার মুখ পুড়ায় দিছে, রাজশাহী মেডিকেলে জামিল আক্তার রতনকে হত্যা করছে। এরকম 83টা ঘটনা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিএল কলেজের উদাহরণ দিতে পারবো। কিন্তু ছাত্রদল কোনো ইসলামী ছাত্র শিবিরে রক কাটছে, হাত কাটছে, হত্যা করছে, এরকম কোনো দৃষ্টান্ত দেখাতে কিন্তু পারবে না। তাহলে 15 বছর আওয়ামী লীগ আসলো আমরা ক্যাম্পাস ছাড়া, আর 15 বছরের আগের ইতিহাসটা হচ্ছে ওইরকম। এখন লেজে ঘেঁষে ইসলামী ছাত্র শিবির আওয়ামী লীগের সাথেই ছিল, অন্য কোনো ছাত্র সংগঠন থাকতে পারে নাই। তাহলে আমি ক্যাম্পাসে ঢুকতে পারলাম না, আমার বাসায় মেহমান আসলো, এখন মেহমানদারি করার আমার চাল কোথায়, ডাল কোথায়, চুলা কোথায়, হাড়ি কোথায়, পাতিল কোথায়, যে বিধ্বস্ত ঘূর্ণিঝড় ভূমিকম্পে আমার সংসারই তো তছনছ। আমি ঢুকবো কি, গোছাবো কি, আর মেহমানকে খাওয়াবো কি? আমার সিম্পল হিসাব, আমি ছাত্র রাজনীতি করে আসছি একবারে জীবনের প্রথম লগ্ন থেকে। আমি যখন 9-এ পড়ি তখন থেকে বিশ্ববিদ্যালয়ে, আমি রাজশাহীর ছাত্রী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানে আমি ইসলামী ছাত্র শিবিরের তৎপরতা, অপতৎপরতা, প্রতিহিংসা, আমি সব কিছু দেখে আসছি।
তারা কিভাবে সকল দলের সাথে মিলেমিশে ভিতরে গুপ্তচর হয়ে থাকে সেটা আমি দেখে আসছি। দেখেন এই 15 বছর জামাতের সাথে বিএনপি জিয়া পরিষদ থেকে শুরু করে, তারপরে চিকিৎসক সমিতি থেকে শুরু করে, চিকিৎসক দল, তারপরে ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন থেকে শুরু করে, শিক্ষক সমিতির সাথে শুরু করে, আনুষ্ঠানিকভাবে বিএনপির সাথে, আবার অনানুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের সাথে, আবার এখন তারা কিছুটা টেনে নিচ্ছে, আবার কিছুটা দিয়েও রাখছে আমাদের ভিতরে। এই যে বর্ণচড়াগুলা বিভিন্ন রকম অপকর্ম করবে, করে আমাদের দলের ভিতর যেহেতু তাদেরকে ঢোকায় রাখছে, আমাদের দলের উপরকে দলকে বিতর্কিত করবে। এই বর্ণচড়াগুলোকে আমাদের চেনা দরকার। আচ্ছা, তাহলে আপনারা কতটুকু চিনতে পারছেন? আপনারা কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের আসলে কোনো পরিবেশ ছিল না, খামাখা করে একটা চাপাই দিয়েছে ছাত্রদের উপরে, দিয়ে মূল সংগঠনের উপরে একটা ব্যাপক চাপ, এই হারলো, যে জিতলো সে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেল, অমুক হলো তমুক হলো, এই একটা প্রক্রিয়ার ভিতরে আসলো। এখন নূর তো ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল, নূরের দলের অবস্থাটা কি? মান্না ছিলেন, ওনার দলের অবস্থাটা ঠিক আছে, এটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা ভিন্ন প্রসঙ্গ। আপনি বলতে চাইছেন যে রাষ্ট্রীয় ক্ষমতা হয়ে গেল, ডাকসুতে জিতেছে বলেই যে আপনি বলতে চাইছেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি একটু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি বলছেন অপ্রস্তুতির কথা, যে প্রস্তুতি ছিল না। এর বাইরে যদি আমরা ডাকসুকে বা এখন জাকসুকে বাদ দিয়ে যদি আমরা কথা বলি, যদি জরিপগুলোর দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা দেখি যে সেক্ষেত্রেও জামাতের আগের চেয়ে তাদের সমর্থন বেড়েছে এবং তুলনামূলকভাবে বিএনপির প্রতি সমর্থন কমেছে। এটার ব্যাখ্যা কি? আমি আপনার কাছে আসবো, এই প্রসঙ্গে আপনার কাছে শুনবো, কিন্তু এর আগে আবহাওয়া রাজ্যকে আপনার কাছে শুনতে চাই যে জাতীয় সংসদ নির্বাচনের আগে যে নির্বাচনগুলো হলো, অনেকে বলে যে নির্বাচনগুলো একটা টেস্ট কেস, রাইট? সেক্ষেত্রে ডাকসু নির্বাচন, সেখানেও আপনার কারচুপির অভিযোগ আসলো, ব্যালট পেপার ছাপানো হয়েছে নীলক্ষেতে, অরক্ষিত হবে অনেকে বলছেন। আবার আপনার জাকসু নির্বাচন, যেখানে শিক্ষকরা বর্জন করলেন নির্বাচন কমিশনে। চাকসু নির্বাচন একটি প্যানেল নির্বাচন বর্জন করেছে, ছাত্র সংস্থার বিরুদ্ধে জাল ভোট দেবার অভিযোগ এসেছে, এমনকি অমোচনীয় কালি সেটা মুছে যাচ্ছে। কিভাবে দেখছেন আসলে? তো এই অবস্থা আপনি কি মনে করেন যে আসলে নির্বাচন আগামীতে খুব ধন্যবাদ আপনাকে স্বচ্ছ হবে কিনা? দুই সহালোচক, না এখানে অনেকগুলো অভিযোগ আছে। আপনি যদি একটু পিছনে আমরা যাই, যে ডাকসু এবং জাকসু যে নির্বাচন, সেখানে কিন্তু এই অভিযোগগুলো ছিল মোটামুটি, এবং শিবিরের লোক বর্ণচোরা যে লুকিয়ে থাকে গোয়েন্দার মতো, এবং তারা সেখানে সার্ভাইভ করছে ইউনিভার্সিটিতে। এবং ছাত্র দলের, বা আমি যদি মাদার পার্টি আসি বিএনপি, তাদের অভিযোগটা এরকম যে বিগত দিনগুলোতে ছাত্রলীগের সাথে ছাত্র শিবির মিশে চলমান ছিল, এটা বক্তব্যে আসছে। প্লাস নির্বাচনে অমোচনীয় কালি ওখানেও ব্যবহার করছে, ব্যালট নাকি নীলক্ষেত থেকেও পাওয়া গেছে, কিনে আনছে, এই অভিযোগগুলো ছিল। থাকার পর কিন্তু নির্বাচন বর্জন করা উচিত ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি। সাথে সাথে যে পুনর্নির্বাচন চাই, এটা তো ইউনিভার্সিটি ক্যাম্পাস, এটা তো জাতীয় নির্বাচন না। দাবি করা উচিত ছিল পুনরায় নির্বাচন চাই, তা না করে কিন্তু মাদার পার্টি সহ কিন্তু কংগ্রাচুলেট করছে। মানে আপনি একদিকে নির্বাচনটাকে আমরা জানি এই অভিযোগগুলো আছে, আবার কংগ্রাচুলেট করলেন, এটা একটা কনফিউজিং ব্যাপার হয়ে যায়। আবার আপনি যদি এই যে চাকসুতে আসেন, সেখানে 36 বছর পর নির্বাচন হতে যাচ্ছে বা হয়ে গেছে ভোট, সেখানে ওই একই অভিযোগ আসছে যে মোছনীয় কালি দিছে, অমোছনীয় দেয়নি। এবং বিচ্ছিন্নভাবে ব্যালট নিয়েও কিছু কথা উঠছে, যে 2-4টা ব্যালট বোধহয় পাওয়া গেছে স্বাক্ষর আগাম করা, আরও পাওয়া গেছে যে নির্বাচনে কারচুপি হচ্ছে, কোথাও কোন জায়গায় জানি ভোট আবার বন্ধ করে দিয়েছে, তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, এই সমস্ত অভিযোগও আছে। তার মানে এরা প্রি প্ল্যান্ড, তারা প্ল্যান করে ওদের সাথে মিশেছিল, নির্বাচন করতেছে, যেটা পাপি আপা বলল, ঠিক আছে, আমি এডমিট করলাম। তাহলে আপনি এই ছাত্রলীগের সাথে জামাত পাশাপাশি থাকতে পারছে এতদিন, এটা তো তার রাজনীতির অংশ, আমি তার পক্ষপাতিত্ব করছি না। আপনি তো ফলাফলটা আলটিমেটলি নিয়ে যাচ্ছেন। এই ডাকসু আর জাকসুর পরে তো চিন্তা অনেকখানি গ্যাপ গেছে, কিন্তু একটা লম্বা সময় গ্যাপ আসছে। সেই সময়ের ভিতরে কিন্তু এগুলো নিশ্চিত করা উচিত ছিল আবার, যে ওখানে কি হতে পারে। ওটার পরে এখানে একটা সময় পাওয়া গেছে, সেটাও আমি মনে করব তাদের অসতর্কতা বলেন, কিংবা তাদের ওভার কনফিডেন্স বলেন, অথবা হাল ছেড়ে দেয়া বলেন, হোয়াট এভার ইট ইজ। এখন আসেন একটা জায়গায়, এটার আলোকে, যেমন আমার সহালোচক বললেন যে মান্না ভিপি ছিল, নুরুল হক নূর ভিপি ছিল, আলটিমেটলি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করে যারা ভিপি টিপি হয়েছে, ন্যাশনাল লেভেলে তেমন কিছু করতে পারেনি, আমরা দেখছি।
কিন্তু এটা কিছু আমার কাছে মনে হয় যে মাদার পার্টিতে যখন ফিরে আসছে ছাত্র দলগুলো ছেড়ে, মানে ছাত্র রাজনীতি ছেড়ে আসার পর তাদেরকে কিন্তু বড় কোনো পজিশন দেয়া হয়েছে বলে আমার মনে হয় না যে তুমি ডাকসুর ভিপি ছিলে, ইউ ডিজার্ভ দিস পজিশন। না, ছাত্র রাজনীতি অনেক ভালো করতে বলে আপনি আমার কাছে মনে হয়, কারণ আপনি তো মূল্যায়ন করবেন। এখন ফাইনালি যেটা চিন্তা এক লাইনে বলে দিচ্ছি, এটার থেকে চিন্তা করা উচিত যে এই বর্ণচরা যেহেতু জাতীয় নির্বাচনের ব্যাপারে তাদের মারাত্মকভাবে সতর্ক থাকা উচিত। ওকে, আমি মাসুদ কামাল আপনার মন্তব্য শুনতে চাই যে এই নির্বাচনগুলোকে তো আমরা টেস্ট কেস বলেই ধরে নিয়েছিলাম, তো এই টেস্ট কেসে যে অভিযোগগুলো আসছে, আপনি কি মনে হয় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ ধরনের অভিযোগ আসবে কিনা? আমার মনে হয় না এর সঙ্গে কোনো সম্পর্ক আছে, কারণ জাতীয় সংসদ নির্বাচন করবে নির্বাচন কমিশন। তো এই নির্বাচনগুলো তো নির্বাচন কমিশন হ্যান্ডেল করতেছে না, এটা প্রশাসন করতেছে, ইউনিভার্সিটি প্রশাসন করতেছে। এখন ইউনিভার্সিটি প্রশাসন তো নির্বাচন পরিচালনার ক্ষেত্রে খুব একটা অভিজ্ঞ না, কাজে তাদের মধ্যে কিছু ভুল ভ্রান্তি হতেই পারে, কাজে এটার সঙ্গে ওটার কোনো সম্পর্ক নাই। আর অনেকে যেটা মনে করে যে এই নির্বাচনের ফলটা জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করবে, আমি তাও মনে করি না। নাকি তো কারচুপি করতে চাওয়ার একটা প্রবণতার ব্যাপার আছে, সেই প্রবণতাটা কি থাকবে? প্রবণতা সবারই আছে, প্রবণতা সবাই সুযোগের অভাবে সবাই সৎ আর কি, বুঝছেন না? প্রবণতা সবারই আছে, চান দিলে সবাই কারচুপি করবে। যদি সরকার ঠিকঠাক মতো নির্বাচন পরিচালনা করে, যদি ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে, তাহলে প্রবণতা বুঝে যে চুরি করতে গেলে মার খেতে হবে, চুরি করবে না, এটি স্বাভাবিক নিয়ম। কাজে আপনি যদি দেখে যে আমি এটা চুরি করলে আমার 1 কোটি টাকা হয়ে গেলো, আমি চুরি করবো, এটা করবে ভাই। ওরকম সত্ত্বেও ওরকম দরবেশ লোক খুব কম আছে, তো এটা হতে পারে। কিন্তু এই নির্বাচনের সঙ্গে ওই নির্বাচনের কোনো সম্পর্ক নাই। নির্বাচন যদি ভালো না হয়, এটা হবে না তাদের অক্ষমতার কারণে, সরকারের অক্ষমতার কারণে, এবং সে আশঙ্কা পুরোপুরি আছে। এই সরকার তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেগুলো আছে তাদেরকে সেরকম মোটিভেট করতে পারছে বলে আমার কাছে মনে হয় না। যদি না হয় তাহলে আপনি কিভাবে ইলেকশন করাবেন? ইলেকশন করতে সময় তো ভাই মানুষ তো নানাভাবে জিততে চাইবে। এছাড়াও আপনার সীমান্ত দিয়ে আমরা দেখছি, খবর পাচ্ছি যে অস্ত্র আসছে, জাল টাকা 2 লক্ষ কোটি জাল নোট বাংলাদেশে আছে, সেগুলো তো একটি ম্যাটার। দেখেন, আমি একটা বিষয় সামনে নির্বাচনের আগে এই ধরনের। আমি একটা কথা বলি আপনাকে, যে জিনিসটা নিয়ে অনেকেই অনেক রকম বলতেছে, আমাদের হুট করে কি হলো, তারা হলো তড়িঘড়ি করে যে শেখ মুজিবের ছবি আছে, ওই ছবির টাকা আমরা চাই না বললো, বলে নিয়ে তারা একটা নতুন একটা টাকা বানাইলো। ওটা কোনো ডিজাইন হয়েছে? ওটা কোনো ওটা একদম মানে কি ছোট বাচ্চারা মাঝে মাঝে ছবি আঁকে না, ওই টাইপের একটা টাকা বানিয়েছে তারা। এবং এই টাকাটার সম্বন্ধে শুনেছি এটা নাকি জাল করা খুব সহজ। কোনটা? ওই টাকা? হ্যাঁ, 1000 টাকা নতুন যে নোটটা বানাইছে এটা নাকি জাল করা, মানে আমি যা শুনলাম বিভিন্ন পত্রপত্রিকা দেখলাম, এটা নাকি খুব সহজেই জাল হয়ে যাচ্ছে এবং এটা নাকি ধরাও যায় না। এটা এমন একটা নোট তারা বানাইছে, তড়িঘড়ি করা, মানে হয় কি জিনিস জানেন, আমার ইচ্ছা হলো আমি করবো না, তো এটা বানাইলেন আপনি, বানিয়ে কি বানাইলেন? ভালো কিছু করতেন। এখন এটা যদি জাল করা সহজ হয়, এখন যদি কেউ বলে, আমি জানি না কেউ বলবে না, যদি কেউ বলে যে জাল করার সুবিধা দেওয়ার জন্য এই টাকা